হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ম্যারাথন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো 24শে ডিসেম্বর তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা, এবং সেই টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। এবং অবশ্যই তোমাদের এই যে লাস্ট মিনিট যে সাজেশন ক্লাসগুলো, এই ক্লাসগুলো বেশি করে তোমরা কিন্তু ফলো করো, ওকে। আর বন্ধুদের সঙ্গে যারা এখনও শেয়ার করোনি, যারা চ্যানেলে নতুন ভিজিট করলে, তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসটি। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে আমাদের এই চ্যানেলের তুমিও বন্ধু হয়ে যাও সাবস্ক্রাইব করে নিয়ে, ওকে। তো বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এবং অবশ্যই তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় যে ধরনের ম্যাথ আসার সম্ভাবনা আছে, সেই ধরনের ম্যাথ নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব, ওকে। তো প্রত্যেকটা টপিক তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই স্পেশাল ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং তোমরা আজকে বিকেল 4টায় কিন্তু ক্লাস পাবে, ওকে। প্রত্যেকে উপস্থিত থাকবে কিন্তু। চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো, তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু টেট 2022-এ একটি প্রশ্ন এসেছিল, তাই তো? আচ্ছা দেখি তো তোমরা এই প্রশ্নটি কে অ্যান্সার করতে পারো, যে 160 ডিগ্রি কোণকে কি কোণ বলবো আমরা। চলো দেখি কে অ্যান্সার করতে পারো এই ম্যাথটির। দেখো এখানে কি আছে, যে 160 ডিগ্রি এই ধরনের তোমাদের একটি প্রশ্ন কিন্তু এসেছিল। তোমরা জানো সরল কোণ সমান 180 ডিগ্রি, সমকোণ সমান 90 ডিগ্রি, এগুলো প্রত্যেকেই জানো। তাহলে প্রবৃদ্ধ কোণ কোনটি, এটাও তোমাদের জানা দরকার। সূক্ষ্ম কোণ কি, স্থূল কোণ কি, এগুলো তোমাদের প্রত্যেকটাই কিন্তু জানা প্রয়োজন। প্রবৃদ্ধ কোণ যেটা, সেটা মনে রাখবে 180 বা 180 থেকে বড়, 360-এর থেকে ছোট, এই মধ্যে যদি থাকে সেটা প্রবৃদ্ধ কোণ, মনে রাখতে হবে, ওকে। তাহলে এখানে দেখো তোমাদের এটা হয়ে যাবে কিন্তু স্থূল কোণ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি, স্থূল কোণ হবে সঠিক উত্তর। স্থূলকোণ কাকে বলবো? 90 ডিগ্রির চেয়ে বা 90 ডিগ্রি বা তার চেয়ে বেশি থেকে শুরু করে, ধরে নাও 91 থেকে শুরু করে তুমি 180-র কমকে আমরা বলে থাকি স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ কাকে বলি? 90 ডিগ্রি থেকে কমকে বলি আমরা সূক্ষ্মকোণ। দেখে নাও, এগুলো সম্পর্কে একটু আমাদের জানতে হবে, তো এগুলো একটু দেখে নাও। আর পারলে নোটস করো, স্ক্রিনশট নাও, যা তোমাদের যে সুবিধা সেটা করে নাও, দেখে নাও। এই জায়গাটা একটু মনে রাখবে, কারণ টেট 2022-এ এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। দেখো, যে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু সরল কোণ অপেক্ষা ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে, যে 91 ডিগ্রি থেকে, ঠিক আছে, থেকে 179 ডিগ্রি পর্যন্ত মনে রাখবে যে তোমাদের এটা আমরা যে স্থূল কোণ রাখতে পারি। যেমন তোমাদের আমি 160 ডিগ্রি দিয়েছিলাম এটা। আর সরল কোণ কি? সরল কোণ অবশ্যই কি, একটি বৃত্তের অর্ধেক অংশ মানে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সরল কোণ, মনে রাখবে। আর যে পুরোপুরি বৃত্তটা, ঠিক আছে, এদিক ওদিক নিয়ে আমাদের কি বলবো, যে সেটা 360 ডিগ্রি হয়ে যাবে। তো দেখো এরপর দেখে নাও, সরল কোণ অপেক্ষা বড় কিন্তু দুই সরল কোণ অপেক্ষা ছোট, দেখে নাও। অর্থাৎ 180 ডিগ্রি 181 থেকে শুরু করে 359 পর্যন্ত, একে বলবে প্রবৃদ্ধ কোণ। সূক্ষ্ম কোণ কোনটি? 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। তাহলে এগুলো স্ক্রিনশট নিতে পারো, লিখতে পারো, যার যেটা সুবিধা সেটি করে নাও। নেক্সট দেখো, আমরা একটি ম্যাথে চলে যাব, দেখে নাও নেক্সট ম্যাথ। চলো এই ম্যাথটি সকলেই করার চেষ্টা করো, যে এই ম্যাথটি দেখি কে পারো। দেখো এই ধরনের তোমাদের গড় কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। আর তোমাদের আমি সেই সঙ্গে একটা হোম টাস্কও দেব। আমি দেখব তোমরা কে সেই হোম টাস্কটা করে আমাকে জানাতে পারো সঠিক উত্তরটা, ওকে। তাহলে দেখো নাও এখানে কি আছে, যে একটি পরিবারে যে মাতা ও পিতার গড় বয়স 35, পিতা মাতা ও পুত্রের গড় বয়স 27। তাহলে দেখো আমি যদি বলি যে গড় বয়স মানে কি, যে পিতা আর মাতার দুজনের বয়সের যে যোগফল, সেটা হচ্ছে, মানে যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বয়সটা পাই। তাহলে আমরা মোট বয়স যদি খুঁজি, যে পিতা প্লাস মাতা, পি দিয়ে শর্ট করে পিতা লিখলাম, এম দিয়ে মাতা, তাহলে যদি মোট বয়সটা করি তাহলে কত হবে? 35 × 2 সমান কত হয়ে যাবে? 70। তাহলে পিতা আর মাতার মোট বয়স কত? 70।
এরপর দেখো পিতা মাতা ও পুত্র, তাহলে পিতা মাতা প্লাস পুত্রের গড় বয়স কত, তাহলে কি করব 27-এর সঙ্গে 3 গুণ করলে আমরা টোটাল বয়সটা পাবো। তাহলে 27-এর সঙ্গে যদি 3 গুণ করো কত হয়ে যাবে, 81 হয়ে যাবে। তাহলে 81 পেলাম। তাহলে দেখো যে পিতা মাতা এবং পুত্রের মোট বয়স 81, আর পিতা আর মাতার মোট বয়স কত, 70। তাহলে কি করতে হবে, যে পিতা মাতার মোট বয়স 70 যদি হয়, তাহলে এখানে পুত্রের বয়সটা কত বের করতে হলে আমরা কি করব, এই 81 থেকে আমাদের 70 বিয়োগ করলেই পেয়ে যাব 11। তাহলে এখানে তোমাদের অপশান বি আছে সঠিক উত্তর। আমি আরও একবার বলছি, মন দিয়ে শোনো, যে পিতা ও মাতার গড় বয়স কত আছে, 35 বছর। তার মানে গড় বয়স 35 আছে, মানে মোট বয়স কত হয়ে যাবে, 35 দুগুণে 70 হয়ে যাবে। তাহলে পিতা মাতার মোট দুজনের মোট বয়স, দুজনের মানে বয়স মিলিয়ে হলো 70 বছর। তারপর দেখুন পিতা মাতা এবং পুত্রের যে গড় বয়স আছে 27। তাহলে দেখো যে এখানে পুত্রের তাহলে বয়স কত, তাহলে পুত্রের দেখে নাও যে 27-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পিতা মাতা এবং পুত্রের বয়সটা পাবো 81। তাহলে এরপর দেখো একবার আমরা পেয়েছি পিতা মাতার বয়স 70, তাহলে 70 থেকে 81 বিয়োগ করে নাও, 11 পেয়ে গেলে, এটা তোমাদের 11 উত্তর। তো তোমাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই করবে, করে আমাকে জানাবে যে কত উত্তর হচ্ছে। ধরে নাও যে পিতা মাতার এখানে 35 আছে, পিতা মাতার গড় বয়স 30, একটু লিখে নাও। আর পিতা মাতা ও পুত্রের যে গড় বয়স সেটা লিখে নাও, যে কি বলবো, যে লিখে নাও 25, ঠিক আছে, 25 করা চলবে না, আচ্ছা 21 করে নাও, 21। যে পিতা ও মাতার বয়স 30, এটা তোমাদের হোমওয়ার্ক, ওকে। পিতা ও মাতার বয়স 30, আর পিতা মাতা ও পুত্রের বয়স কত, তোমাদের গড় বয়স 21, ঠিক আছে। তাহলে পুত্রের বয়স কত হবে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের আমি কমেন্টে এই হোম টাস্কটার উত্তর আমি চাই। নেক্সট প্রশ্ন চলে যাই, দেখে নাও। এই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এই ধরনের যখনই পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা কিভাবে অ্যান্সার করবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো যে a/b সমান 2/3 আছে, b/c সমান 4/5 আছে, c/d সমান 5/7 আছে, a/d সমান কত। দেখো তোমরা কে কি সূত্র জানো আমি জানি না, তবে আমি যে সূত্রটা বলছি বা আমি যে নিয়মটা বলছি সেই নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এইগুলো যদি করো তাহলে যে কোনো সময় কিন্তু তোমরা খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে। তাহলে দেখো তোমরা এইভাবে দেখো, এখানে আমাদের এ বি সি এবং ডি আছে, টোটাল 4টে অ্যালফাবেট আছে। তো এভাবে লিখে নাও যে এ বি সি এবং ডি, লিখে নিয়েছো। এরপর দেখো কি আছে, যে কতগুলো আছে, দেখো 1টা 2টো 3টে আছে। তার মানে এখানে লিখে নাও, এখানে 3টে ঘর করে নাও, 1টা ঘর হলো, 2টো ঘর হলো, 3টে ঘর হলো, ওকে। এইভাবে করে নেবে। করে নেওয়ার পর দেখো কি আছে, যে a/b সমান 2/3 আছে। তাহলে দেখো a এর ঘরে 2 লেখো, b এর ঘরে 3 লেখো। তারপরে দেখো কি আছে, b/c সমান 4/5 আছে। তাহলে দেখো b/c সমান 4/5, তাহলে b এর ঘরে 4 লেখো, c এর ঘরে 5 লেখো। এরপর দেখো c/d সমান কি আছে, যে 5/7 আছে। তাহলে c এর ঘরে 5 লেখো আর d এর ঘরে 7 লেখো। দেখো তোমাদের প্রত্যেকটা ঘর কমপ্লিট করা হয়ে গেছে লিখে। তাহলে এরপর দেখো যে যেগুলো শূন্য স্থান আছে, যেগুলো ফাঁকা আছে, সেগুলোই কি করবে, তো সেগুলোই দেখে নাও যে কি করবে, ঠিক আছে। যে ধরো এই যে বি এর মান এখানে কত আছে 3, তাহলে 3-এর এই যে পরের দুটো ঘরেও 3 লিখে নেবে, 5-এর পরের ঘরেও 5 লিখে নেবে, 4-এর আগের ঘরে 4 লিখে নেবে। তাহলে 5-এর এই যে আগে দুটো ঘর আছে, তাহলে কত লিখে নেব আমরা, 5 লিখে নেব। এটা তোমাদের হচ্ছে শর্ট ট্রিক্স। এরপরে কি করব, এ আর সি এর মানটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এ এর ঘরটার এই যে 3টে গুণ করবে, সি এর 3টে গুণ করবে এবং ডি এর 3টে গুণ করলে আমাদের বেরিয়ে আসবে। চলো দেখে নাও যে এ তাহলে কি আছে, 2 4 আর 5 কত হবে, 20 দুগুণে 40 হবে, ইজ টু সি এর ঘরে কত আছে, 3 5 15, 3 5 15 আর 5 5 15 75।
ডি এর ঘরে আছে 3 5 15, 7 15 105 পেয়ে গেলাম। তাহলে একে দেখে নাও প্রত্যেককেই 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5 8 40, 5 15 75 আর 5 21 105। তাহলে এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। আরও একবার বলছি, মন দিয়ে শোনো, যখনই এরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এ টু বি, বি টু সি, সি টু ডি এরকম মান থাকবে, বা এখানে এ টু ডি এরই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, তখন তোমরা কি করবে, এ বি সি এবং ডি, যদি এ বি সি এর মান বলে তখন এ বি সি লিখে নেবে। ধরে নাও এ আর বি এর মান দিয়েছে 2 আর 3, 2 আর 3, এর সঙ্গে 2 লিখলে বি এর সঙ্গে 3। এরপর এই যে দুটো ঘর ফাঁকা থাকছে বা একটা ঘর ফাঁকা থাকবে, যদি ধরো সি এর মান তোমাকে বলে তখন এখানেও 3 লিখে নেবে। এরপর ধরে নাও বি আর সি এর মান আছে 4 × 5, তাহলে বি এর মানটার এই যে এই ধারের ঘরটায় বি এর মানটা লিখে নেবে, আর 5-এর এই পাশের ঘরটায় 5টা লিখে নেবে, এইভাবে করে নেবে। ধরে নাও তোমাদের আমি আর একটা ম্যাথ দিচ্ছি এখান থেকে, দেখে নাও আর একটা ম্যাথ আছে যে এটা কি হবে। চলো, এটা ভেবেছিলাম তোমাদের হোম টাস্ক দেব, কিন্তু বোঝানোর জন্য আমাকে কিন্তু এই অঙ্কটা করে দিতে হবে তোমাদের। দেখো এখানে কি আছে, দেখো এ টু বি সমান 2 × 3 আছে, বি টু সি সমান 5 × 4 আছে, সি টু ডি সমান 7 × 8 আছে। তাহলে এ আর ডি এর মান বলা হয়েছে বের করতে। চলো দেখে নিই। তাহলে দেখে নাও কি করবে, যে 4টে আলফাবেট আছে, তাহলে এ বি সি ডি লিখে নেবে, এইভাবে দাগ দিয়ে দিতে পারো। এবং কতগুলো আছে, 1 2 3টে আছে, তাহলে 3টে আমাদের ছক করতে হবে, 1 2 3টে। এরপর দেখে নাও এ আর বি এর মান কত আছে, 2 আর 3 আছে, লিখে নাও, এ এর পাশে 2, বি এর পাশে 3। এই যে এই দুটো ঘর ফাঁকা আছে, এই দুটো ঘরেও তুমি 3 3 লিখে নেবে। এই যে 3-এর বি এর মান 3 আছে, তাহলে এই দুটো মান তুমি না পেলেও 3 3 লিখে নেবে। বি টু সি এর মান কত আছে, 5 × 4, তাহলে বি এর কাছে 5 লিখবে আর সি এর কাছে 4 লিখবে। তাহলে এই যে ঘরটা ফাঁকা আছে এটা 4-এর মানটা লিখে নেবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 4 লিখে নেব। 5-এর এই পাশে যে ঘরটা ফাঁকা আছে, তাহলে এখানে আমি 5-এর মানটা লিখে নেব। এরপর দেখানো সি টু ডি সমান 7 × 8 আছে, তাহলে সি এর কাছে 7 লেখো আর ডি এর কাছে 8 লেখো। তাহলে আগে যে দুটো ঘর ফাঁকা আছে এটা এখানে তোমার 7-এর এই মানটা লিখতে হবে, তাহলে 7-এই লেখো, 7-এই লেখো, ঠিক আছে। এরপর আমাদের এ আর ডি এর মানটা শুধু চাওয়া হয়েছে, অর্থাৎ এ আর ডি। তাহলে এর এই সংখ্যাগুলোর গুণ করো আর ডি এর এই সংখ্যাগুলোর গুণ করো। তাহলে এ কত আছে, 2, 5 × 2 = 10 আর 7 × 70 হচ্ছে। ডি এ কি আছে, 3 4 12, 8 12 96 হচ্ছে। তাহলে 70 × 96 এটা হচ্ছে। এটাকে 2 দিয়ে ভাগ করো, 35 × 2 = 70, 48 × 2 = 96, আর যাবে না, তাহলে 35 × 48 হচ্ছে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝে নিয়েছো প্রত্যেকেই? চলো নেক্সট ম্যাথে চলে যাব। দেখে নাও একটি তোমাদের পেডাগোজি থেকে প্রশ্ন আছে, অ্যান্সার করো। যে একজন ছাত্র 110 লিখেছে, 1-এর সাথে যোগ করতে বলা হয়েছে। দেখো সে 110 লিখেছে, কিন্তু তাকে কি শিক্ষক কাজটা দিয়েছিল, যে 1-এর সাথে 100 যোগ করো, অর্থাৎ 1-এর সঙ্গে 100 যোগ করতে বলা হয়েছিল। তাহলে কত হতো, 101 হতো। কিন্তু সে কি করেছে, অর্থাৎ একক দশক শতকটা সে পুরোপুরি বুঝতে পারেনি। তাহলে এক্ষেত্রে দেখো যে ছাত্রের দ্বারা এই যে ত্রুটি, এই ত্রুটি সংশোধন করার জন্য শিক্ষকের নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটা অবলম্বন করা উচিত? যে সন্তানকে গণনার সাথে পরিচিত করা, না সংখ্যা গণনার অনুশীলন করা, না অঙ্কগুলোর স্থানমূল্য ব্যাখ্যা করা, না সংযোজন অনুশীলন করা, কোনটা হবে? তো কি করবে বলো তো, শিশুকে অবশ্যই যে স্থানমূল্য ব্যাখ্যা করতে বলবে, যে 1 10 100 এইভাবে লেখো। প্রথমে 1 লেখো, তারপরে 100 বলেছে, তাহলে শেষের দিক থেকে 0 0 1 100 হলো। এরপর যোগ করো। এইভাবে স্থান মূল্যটা ব্যাখ্যা করতে বলা হয়েছে একজন শিক্ষককে। সংশোধনীমূলক শিক্ষার ক্ষেত্রে এইভাবে বোঝাতে হবে। নেক্সট দেখে নেব আমরা পরবর্তী প্রশ্নে। দেখে নাও কি আছে, যে একটি বস্তুকে 3টি সমান ভাগে ভাগ করে 2টি অংশ নেওয়া হয়েছিল। ধরে নাও একটা বস্তু, একে 3 ভাগে ভাগ করা হলো, তার 2টি অংশ ধরে নাও নেওয়া হলো। তাহলে দেখে নাও যে একজন ছাত্রকে 2/3 হিসেবে লিখতে বলেছো, তাই না? যে 3 ভাগের 2 ভাগ নেওয়া হয়েছে, তাহলে 2/3 ভাগ। তো ছাত্রের এই দক্ষতাকে কি বলবে? যে লব ও হর সঠিকভাবে লিখতে জানে, না প্রতীকী ভাষায় ভগ্নাংশ লিখতে জানে, না গাণিতিক ভাষায় প্রতীকী ভাষা লিখতে জানে, না গাণিতিক ভাষাকে প্রতীকী ভাষায়
ব্যাখ্যা করতে বা প্রকাশ করতে জানে। তাহলে এটা তোমাদের অবশ্যই গাণিতিক ভাষাকে প্রকৃতি ভাষায় প্রকাশ করতে জানে। নেক্সট দেখে নাও যে প্রকল্প পদ্ধতি গণিত শেখানোর ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক। দেখো এখানে কি হয়, প্রথমে আমাদের শনাক্ত করতে হয় কোনো জিনিস। তাহলে শনাক্ত দুটো অপশানে আছে, শনাক্ত করলে আমাদের কিন্তু পরিকল্পনা করতে হয়। তাহলে পরিষ্কার অপশান সি চলে আসছে, তারপরে সম্পাদনা, তারপরে মূল্যায়ন, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট ম্যাথে চলে যাব, দেখে নাও যে নিচের কোনটাকে ক্ষুদ্রতম সংখ্যা বলবো। চলো দেখে নাও, এখানে তোমরা যদিও উত্তরটা দেখলে তবুও এখানে দেখো অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখো এই ধরনের যদি ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে, দেখো তো তোমাদের মূলত দেখবে যে এখানে তোমাদের যে ডিফারেন্স, যে লব আর হরের, এই লব আর হরের ডিফারেন্সটা কত আছে। দেখো এখানেও ডিফারেন্সটা 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে ডিফারেন্স প্রত্যেকটাই দেখো লব আর হরের ডিফারেন্স দেখো 32 আর 35-এর মধ্যে ডিফারেন্স 3 আছে, 11-14-এর মধ্যে 3 আছে। যদি দেখবে এই যে ডিফারেন্সটা লব আর হরের মধ্যে একই যদি থাকে, মন দিয়ে শোনো, যদি ডিফারেন্সটা একই থাকে তাহলে তোমাকে লবটা দেখবে, যে লবটা ছোট সেটা মনে রাখবে ক্ষুদ্রতম ভগ্নাংশ, আর যে লবটা সব থেকে বড় সেটা জানবে সব থেকে বৃহত্তম ভগ্নাংশ। তাহলে এখানে ক্ষুদ্রতম জানতে যাওয়া হচ্ছে, তাহলে ক্ষুদ্রতম কি হয়ে যাবে 11/14, আর যদি বৃহত্তম বলা হতো তাহলে কি হয়ে যেত 43/46। আরও একবার বলছি, এই দুটো যে তোমাদের এরকম একটা ভগ্নাংশ থেকে জানো যে টেট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে। তো এই ধরনের যখনই প্রশ্ন আসবে দেখবে, ধরো তুমি 35, 14, 38, 46 লসাগু করবে, লসাগু করে গুণ করতে 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 তুমি খেপা হয়ে যাবে, অঙ্ক তো মিলবেই না আর সেই অঙ্কটা পারবেও না। তো যদি ধরে নাও এই ধরনের অঙ্ক আসে এবং তোমাকে ধরো 1 নাম্বার যদি এখান থেকে তুলতে চাও, তখন কি করবে, তখন লব ডিফারেন্সটা দেখবে যে প্রত্যেকটা ডিফারেন্স সেম আছে কি নেই। যদি সেম থাকে তাহলে দেখবে যে লবটা সবচেয়ে ছোট সেটা জানবে ক্ষুদ্রতম, তাহলে এখানে 11/14 এটা হচ্ছে ক্ষুদ্রতম। আর যদি বৃহত্তম চাই, যেটা সবচেয়ে বড় লবটা সেটা হবে বৃহত্তম। নেক্সট চলে যাব, দেখে নাও নেক্সট ম্যাথে, নেক্সট সলভ করো প্রত্যেকে, যে নিচের কোনটা বৃহত্তম সংখ্যা অ্যান্সার করো। দেখো ডিফারেন্স দেখো কত, যে 13 থেকে 16 ডিফারেন্স কত 3। ওকে, তো এটা তোমাদের হোম টাস্ক, এটা 17/14। তো আমি তোমাদের দেখবো যে কে কে পারো এই হোম টাস্কটা। ওকে, এটা তোমার 17/14 হবে। তাহলে 1, 2, 3, 4টা, এর মধ্যে কোনটা বৃহত্তম জানাবে আর কোনটা ক্ষুদ্রতম এটাও একটু কমেন্ট করে জানিও, এগুলো একটু খাতায় লিখে নাও। ওকে, যে 9-এর দাগেরটা আমাদের জন্য হোম টাস্ক এবং স্যার বলেছে উত্তর করতে হবে, তো আমাকে জানিও যে কোনটা হচ্ছে। ওকে, চলো নেক্সট দেখে নেব বৃহত্তম কোনটি। দেখো এটা একটু আলাদা ম্যাথ, এটা একটু আলাদা আছে ম্যাথটা। চলো বৃহত্তম কোনটি হবে দেখো, দেখে নাও যে যখন এরকম থাকবে, দেখো তো আমি তোমাদের কি বলেছি, প্রথমে তোমরা ডিফারেন্সটা দেখে নিও যে ডিফারেন্সটা কি আছে। 2 আর 3-এর ডিফারেন্স কত আছে 1, 3 আর 5-এর ডিফারেন্স কত আছে 2, কত আছে 2, 8 আর 11-র ডিফারেন্স কত আছে 3, 11 আর 17-এর ডিফারেন্স কত আছে তোমাদের 6। তো যখন দেখবে ডিফারেন্স আলাদা হবে তখন যেটা সবচেয়ে ছোট তাকে ছোট ধরলে হবে না, যেটা সবচেয়ে বড় তাকে বড় ধরলে আর হবে না। তাহলে আমাদের কি করতে হবে, ডিফারেন্স যদি ভিন্ন ভিন্ন হয় তখন কি করতে হবে, এই 1, 2, 3 আর 6-এর লসাগু করবে, 1, 2, 3 আর 6-এর লসাগু করবে। তাহলে এই যে 1, 2, 3 আর 6-এর যদি লসাগু করো, ধরে নাও এখানে তুমি 3 নিলে, এখানে 2 নামলো, এখানে 1ও নামলো, 3, 1-কে 3, 3 দুগুণে 6, আবার এখান থেকে 2 হবে, তাহলে এগুলো পরপর সব 1 হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের লসাগু কত হচ্ছে 6 হচ্ছে। ক্লিয়ার, লসাগু 6 হচ্ছে। লসাগু নির্ণয় করতে সব জানো, এটা বাচ্চা ছেলে মেয়েও পারবে। তাহলে এখানে দেখো 2-এর 3 আছে, তো প্রথম ভগ্নাংশটা তার সঙ্গে 6 গুণ করতে হবে। 3-এর 5 আছে, তার সঙ্গে 6 গুণ করতে হবে। 8-এর দেখো কত আছে
সরি দেখো এরকম হবে, ঠিক আছে। এখানে 2-এর এই যে তোমার পার্থক্যটা কত হচ্ছে 1, পার্থক্যটা লিখবে 1 গুণিত 6 লিখবে। তারপরে কত আছে 3-এর 5-এর পার্থক্যটা 2, তো এখানে 6 লিখবে। 8-এর 11-র যে পার্থক্যটা কত 8-এর 3 লিখবে, তারপরে 6 লিখবে। 11 আর 17-এর পার্থক্য 6, তাহলে 11-র 6 লিখবে ইন্টু 6 লিখবে। তাহলে 6 কেটে গেল, 3 দুগুণে 6, 2 3-এ 6, তাহলে এখানে কত হচ্ছে 12, এখানে হচ্ছে 9, তাই তো, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 11। তাহলে এখানে কোনটা বড় 12, 9, 16 না 11? তো 9, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। কি বললাম আরও একবার দেখো, এই যে যখনই এই ধরনের ভগ্নাংশ থেকে পেয়ে যাবে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, তো দেখবে ডিফারেন্সটা সেম না আলাদা। যখনই ডিফারেন্সটা আলাদা হবে তখন কি করবে, ডিফারেন্সটা আলাদা হলে এই ডিফারেন্সগুলোর যে তোমাদের লসাগু করে নিও, উৎপাদক করে নিও। তাহলে এখানে লসাগু পেয়ে যাবে 6, তো 6টা যখনই পাবে তোমার লবটা যা থাকবে সেটা থাকবে, আর ডিফারেন্সটা যেটা থাকবে সেটা লিখবে হরে। ডিফারেন্সটা যা থাকবে, এখানে ডিফারেন্স 2, এখানে 2 লিখেছি, এখানে 3, এখানে 3 লিখেছি, এখানে 6, এখানে 6 ডিফারেন্স লিখেছি, এবং প্রত্যেকটার সঙ্গেই 6 গুণ করবে। তার ফলে গুণ করার পরে দেখে নেবে যেটা পাচ্ছ, যেটা বড় হবে সেটা সবচেয়ে বড়, আর যেটা সবচেয়ে ছোট হচ্ছে 9টা, তার মানে এটা সবচেয়ে ক্ষুদ্রতম। চলো নেক্সট আরেকটি ম্যাথ আছে, এটা তোমরা দেখি কে পারো। যে বৃহত্তম কোনটি দেখো, তাহলে দেখো এখানে 121, 155, 37, 55 এত তোমরা যদি লসাগু করো বাঁচবে না, মরে যাবে, ঠিক আছে, বাঁচবে না, মরে যাবে। তো তোমাদের আমি এটাকেও বলে দিচ্ছি যে এখানে ডিফারেন্স হচ্ছে 2, ওকে, এখানে ডিফারেন্স হচ্ছে 4, এখানে ডিফারেন্স হচ্ছে 6, এখানে ডিফারেন্স হচ্ছে 12, ওকে। তাহলে 4, 2, 4, 6 আর 12, এই যে 4টা সংখ্যার, এই 4টা সংখ্যার তোমরা কি করবে, লসাগু করবে, ওকে, লসাগু করবে। লসাগু করে কি করবে, 119-এর 2 সঙ্গে যত লসাগু হবে সেটা গুণ করবে, 151-এর 4 সঙ্গে যে লসাগুটা হবে সেটা গুণ করবে, 31-এর 6 যে লসাগু হবে সেটা গুণ করবে, 63-র 12 যে লসাগু হবে সেটা গুণ করবে, এবং আমাকে জানাবে কমেন্টে যে কোনটা তোমাদের উত্তর হচ্ছে। এটা আমি আর তোমাদের করে দিচ্ছি না, পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, ওকে। এটা অবশ্যই হোম টাস্ক থাকলো, তাহলে 3টে টোটাল হোম টাস্ক থাকলো, ওকে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও। যে একজন ভালো গণিতবিদ হতে হলে একজনকে অবশ্যই সক্ষম হতে হবে কিসের দিকে, দেখো একজন, ধরো তুমি ভালো গণিতবিদ হতে চাও, তাহলে তোমাকে সক্ষম হতে হবে, দেখো এটা সিটেট পরীক্ষায় আসা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল আয়ত্ত করুন, অধিকাংশ সূত্র মুখস্থ করুন, না কোনো সময়ের মধ্যেই সমস্যার সমাধান করুন, সমস্ত ধারণা জুড়ে বুঝুন, প্রয়োগ করুন এবং সংযোগ করুন। তাহলে কি হবে দেখো, তাহলে কি হয়ে যাবে, যে সমস্ত যে ধারণা সেই ধারণাটাকে বুঝতে হবে, কনসেপ্ট বুঝো, সেটাকে প্রয়োগ করো এবং তার সঙ্গে লিঙ্ক করতে হবে, হ্যাঁ, যে তুমি শেখাচ্ছ শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে লিঙ্ক করে তাদের বোঝাতে হবে। তাহলে এখানে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, যে শ্রেণীকক্ষে ছাত্রের সাথে শিক্ষকের যে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য কি উচিত, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভালো যোগাযোগ, তার ছাত্রদের ভালোবাসা, না স্বতন্ত্র মনোযোগ। তো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগছে একটু জানিও, ওকে। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, এই ধরনের ম্যাথ ক্লাস আগামীতেও আসবে, তো তার জন্য অবশ্যই আমি দেখব যে কে হোমওয়ার্কগুলো করলে এবং কে ফিডব্যাকগুলো দিলে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ওকে। এবং এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদের টেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো, যে শ্রেণীকক্ষে ছাত্রের সাথে শিক্ষকের যে ভালো সম্পর্কের জন্য যে মনোযোগটা প্রয়োজন, ওকে, মনোযোগটা প্রয়োজন অবশ্যই। নেক্সট দেখে নাও, এই যে ম্যাথটা, ঠিক আছে, এই যে ম্যাথটা, এই ধরনের যদি ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে কি করবে দেখে নাও, এই ধরনের যদি ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে কি করবে দেখে নাও, যে ম্যাথটা একটু দেখে নাও, ওকে। ধরো এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় চলে এলো, তখন কি করবে, দেখো এই ধরনের ম্যাথগুলো তুমি আন্দাজে কি উত্তর বসিয়ে দেবে, নিশ্চয়ই না। তাহলে তোমাকে কিছুটা হলেও তো চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দেব এটা করলেও হবে না, তাহলে কিছুটা হলেও তোমাকে চেষ্টা করতে হবে।
এবং যে চেষ্টাটা তুমি যদি করো তাহলে কিন্তু এইখান থেকে 1 নাম্বার তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে 1 নাম্বার তোমাকে পেতে হবে। তাহলে আমাদের কি চেষ্টাটা করতে হবে, গুণ করার দরকার নেই। তুমি যদি পূর্ণ ভাঙো, হ্যাঁ, তারপরে এটার সঙ্গে 99 গুণ করো, সে করতে করতে তোমার 3 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, 2.5 ঘন্টা যদিও সময়। তাহলে এখানে তুমি কি করবে, দেখো যে প্রথম সূত্রটা দেখো, একে একে আমি সূত্রগুলি বলছি। যে দেখবে যখনই এই যে গুণ চিহ্নটা পাবে, এই গুণের পর কতগুলো 9 আছে দেখবে, এই গুণের পর কতগুলো 9 আছে, 2টো 9 আছে। তাহলে এখানে তুমি 2টো 9 লিখবে। ক্লিয়ার? তাহলে এটা ফার্স্ট। এই গুণের পর যতগুলো 9 থাকবে তুমি 9 লিখবে। এরপর এখানে যতগুলো 9 থাকবে পূর্ণতে, এই পূর্ণতে যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য করবে, 3টে শূন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট স্টেজে কি করতে হবে, যে এই গুণের পর যতগুলো 9 আছে 9 লেখো। সেকেন্ড স্টেজে কি করতে হবে, এই পূর্ণতে যতগুলো 9 আছে ততগুলো শূন্য লেখো। থার্ড স্টেজে কি করতে হবে, যে 97 থেকে 99 এর পার্থক্য কত হচ্ছে দেখো, 2। 2টা তুমি সহজেই করতে পারবে। তাহলে 2 করলে ডিফারেন্সটা 2, এরপর এখান থেকে 2 বিয়োগ করে দিতে হবে। তাহলে কত হবে, 8 9 9 8 9, কত হয়ে গেল, 98,998। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি জানাও। কি বলছি আরও একবার দেখো, যে এই যে গুণের পর কটা 9 আছে, 2টো 9 লিখবে। পূর্ণতে কতগুলো 9 আছে, 3টে 9, তাহলে 3টে 9 লিখবে। এরপর এই যে তোমার যে ভগ্নাংশটা আছে, এর লব আর হরের ডিফারেন্সটা দেখবে কত হচ্ছে, 2 হলে 2, 4 হলে 4 দিয়ে বিয়োগ করবে, তাহলে তোমাদের উত্তর চলে আসবে। চুটকিতে তোমরা উত্তরটা কিন্তু করে নিতে পারবে। তাই তো? কেমন লাগছে? ভালো লাগছে সূত্রটা, নিয়মটা? নেক্সট দেখে নাও কি আছে। যে এখানেও তোমাদের সেম ম্যাথটা দেয়া আছে। এটা দেখি যে আমি কমেন্ট চেক করব কে কে অ্যান্সার করতে পারো। চলো, কে কে অ্যান্সার করতে পারো আমি কমেন্ট চেক করছি। চলো দেখে নাও, অ্যান্সার করো প্রত্যেকেই। দেখো গুণের পর কতগুলো 9 আছে, দেখো 1টা 2টো 3টে লিখে নাও। পূর্ণতে কতগুলো 9 আছে, 3টে, 1টা 2টো 3টে শূন্য নিয়ে নিতে হবে। পূর্ণের 3টা 9-এর জন্য 3টে শূন্য। এরপর দেখো ডিফারেন্সটা কত হচ্ছে, লব আর হরের ডিফারেন্সটা কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে এখানে বিয়োগ 4 করো। এরপর বিয়োগ যদি তোমরা করতে পারো, এটা তো বিয়োগ করা সহজ। 4 কত দিতে, 10, 6 দিতে, তাই না? 4 কত দিতে, 10, 6 দিতে, 6 লেখো। এখানে হাতে 1 থাকছে 9, হাতে 1 থাকছে 9, হাতে 1 থাকছে 8, আর 9 9। তো এটা উত্তর হয়ে গেল। তাহলে 9 9 8, 9 9 6 কোথায় আছে, অপশান সিতে আছে। ক্লিয়ার? কে কে বুঝতে পেরেছো একটু জানাবে, কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি জানিও। ঠিক আছে? তো এই নিয়মে যদি ম্যাথ আসে তোমরা খুব সহজেই কয়েক সেকেন্ডেই অ্যান্সার করে নিতে পারবে। চলো নেক্সট দেখে নেব, আরেকটি ম্যাথ দিলাম। চলো অ্যান্সার করো। যে এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত দেখো 4:5 আছে। কি আছে, এ ও বি এর যে বর্তমান বয়সের অনুপাত কি আছে, 4:5 আছে, তাই তো? এরপর দেখো কি আছে, যে 5 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 5:6। অ্যান্সার করো দেখি কে কে পারো এই অ্যান্সারটা। চলো দেখো, যখন এই ধরনের ম্যাথ আসবে, ঠিক আছে, তুমি যদি কষতে মানে কি বলবো, সকাল সন্ধ্যে রাত্রি হয়ে যেতে পারে। তো মানে কি হচ্ছে, বেশিটা সময় লাগবে কষতে গেলে। তো তুমি কি করবে দেখো, সিম্পল যে কি করবে দেখো, কি করবে সেটা শুধু দেখে নাও। যে ধরো এখানে তুমি লিখে নিলে এ আর বি লিখে নিলে। দেখো বয়সের যে অনুপাত কত দেয়া আছে, 4 দেয়া আছে এবং 5 আছে, অর্থাৎ এ আর বির বয়সের অনুপাত 4:5 আছে। তো 5 বছর পরে যে অনুপাতটা দেয়া আছে সেটা কত, সেটা একটু লিখে নেবে, 5 আর 6। ওকে, যখন এইভাবে যখনই চলে আসবে তখন তুমি একটু দেখবে যে 4 আর 5-এর মধ্যে যে ডিফারেন্স আছে সেটা কত হচ্ছে, 1 হচ্ছে। 5 আর 6-এর মধ্যেও ডিফারেন্সটা দেখো 1ই হচ্ছে। যখন ডিফারেন্স 1 হবে, ঠিক আছে,
যখন ডিফারেন্স 1 হয় তখন এই সূত্রটা তোমরা প্রয়োগ করবে যে এই ডিফারেন্স 1-এর জন্য তোমার হচ্ছে 5 বছর। ওকে, যে 5 বছরটা আছে, তাহলে ডিফারেন্স 1-এর জন্য করবে 5 বছর। তাহলে বর্তমান এর বয়স যদি পেতে হয় তাহলে এই যে 4 আছে, তাহলে 4 গুণিত 5 সমান 20। এর বয়স কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম, তাই তো। এর বয়স কত পেয়ে গেলাম? 20। আর বি এর কত হয়ে যাবে? 5 5-এ 25 হবে। তো দেখো এখানে 20 উত্তর আছে, অপশন এ হলো সঠিক উত্তর। আরও একবার বলছি, দেখো যে এখানে কি আছে, এ ও বি এর বর্তমান বয়স আছে, এ বি এইভাবে লিখবে এবং এখানে লিখবে যে 4:5। ওকে, এরপর দেখো যে 5 বছর বাদে তাদের বয়স হবে 5:6। এই দুটো অনুপাত হলো। এই দুটো অনুপাতে দেখবে মানে ডিফারেন্সটা দেখবে যে 4 আর 5, 5 আর 6 এর ডিফারেন্সটা একই আছে। তাহলে যখন ডিফারেন্সটা একই হবে মানে 1 হবে, যে ধরে নাও এখানে 2 2ও হতে পারে, 3 3ও হতে পারে, অর্থাৎ এই দুটো ডিফারেন্সটা যেন একই সংখ্যা হয়, ঠিক আছে, পার্থক্যটা যেন একই হয়। তাহলে সেই ডিফারেন্সটা যদি একই হয়, ধরে নাও এটা তোমাদের আমি বলছি যে ধরে নাও এখানে তোমাদের হচ্ছে ডিফারেন্স 1, তাহলে এই 1 সমান মনে রাখবে 5 বছর। তাহলে 4 অনুপাত সমান 1 অনুপাত সমান যদি 5 বছর হয় তাহলে 4 অনুপাত সমান হয়ে যাবে 20 বছর। তাহলে এর বছর 20। তোমাদের আর একটা আমি ম্যাথ দিচ্ছি, ওকে, দেখে নাও, আর একটা ম্যাথ আমি তোমাদের করিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরে নাও এখানে 4 আর 5 আছে, এই সংখ্যাগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো যে এই যে 4 আর 5-এর জায়গায় ধরে নাও একটা আছে 14:17 আছে। এই 5 বছরের জায়গায় ধরে নাও এখানে আছে 6 বছর। 5:6-এর জায়গায় ধরে নাও আছে 17:20। দেখো কি আছে, ওই টাইপের যদি তোমাদের ম্যাথ আসে তখন কি করবে, যে এ ও বি এর বর্তমান বয়স 14:17, 6 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 17:20। তাহলে এ এর বর্তমান বয়স কত? তো এই রকম যদি প্রশ্ন আসে তখন কি করবে, দেখো ধরো এখানে করলে এ আর বি, প্রথমে কত 14:17, তো লিখে নাও 14:17। তারপরে কত আছে দেখো 17:6 বছর বাদে হবে 17:20। তো এই দুটো ডিফারেন্স কত? 3 হচ্ছে, তাই না? 14 থেকে 17, 17 থেকে 20, 3। তাহলে দেখো এই 3 ডিফারেন্স মানে এখানে কত হয়েছে? 6 বছর। তাহলে 6 লিখবে। 1 ডিফারেন্স সমান কত হবে? 6/3 সমান হবে 2 বছর। তাহলে 1 মানে কত? 2 বছর। তাহলে এখানে এর বর্তমান যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? এই 6, এই যে 1 আছে আর 14 আছে, আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব 14 দুগুণে 28, আর 17 বি এর বের করতে হলে 17 দুগুণে 34। ক্লিয়ার, বুঝেছো? ওকে, তাহলে আজকের এই ম্যাথ ক্লাসটি কেমন লাগলো একটু তোমরা কমেন্টে জানিও। আর কে কে ম্যাথ ক্লাস চাও অবশ্যই কমেন্ট করো। আর অবশ্যই যারা এখনও বন্ধুদের সঙ্গে শেয়ার করোনি, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। ওকে, তোমাদের এই ক্লাসে যেমন রেসপন্স পাবো, ওকে, এবং কথা দিচ্ছি যদি রেসপন্স তোমরা যদি ভালো করো, ঠিক আছে, ম্যাথ যেগুলো দিলাম যদি প্র্যাকটিস করো এবং যদি তোমাদের ফিডব্যাক সেরকম আমি পাই খুবই ভালো, তাহলে তোমাদের এই যে 16টি প্রশ্ন আছে আমি 1 ঘন্টার ম্যাথ ক্লাস নিয়ে আসবো, 30, 32 বা 40টি ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আসবো। তো এই যে পুরোপুরি ক্লাসটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর 24শে ডিসেম্বর কিন্তু তোমাদের প্রাইমারি টেটে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসবে, তো নিশ্চিন্ত হয়ে এগুলো সলভ করার চেষ্টা করো। আগে যে ম্যাথ ক্লাস 4টি দেওয়া হয়েছে সেগুলো ফলো করো, ব্যাকরণ ক্লাস, সমস্ত যে ম্যারাথন ক্লাসগুলো দেওয়া হচ্ছে বেশি বেশি ফলো করো। তো 24শে ডিসেম্বরের জন্য সকলকে অল দ্য বেস্ট। সকলে সুস্থ থেকো, হাসি খুশি পড়াশুনো করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।